বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক ভাইদেরকে শুভেচ্ছা জানাই। আপনারা জানেন 2024 সালে যে অভ্যুত্থান হয়েছে, ছাত্র নাগরিক অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মূল প্রেক্ষাপট ছিল বৈষম্যহীন একটা বাংলাদেশ তৈরি করা, মেধাভিত্তিক একটা বাংলাদেশ তৈরি করা, বৈষম্যহীন এবং মেধাবীদের বাংলাদেশ তৈরি করার লক্ষ্যেই আমাদের অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আমরা চেয়েছিলাম বৈষম্যহীন একটা রাষ্ট্র, কিন্তু আমরা এখন পেয়েছি একটা প্রশ্ন ফাঁসের একটা বাংলাদেশ। 2 সহস্রাধিক শহীদের রক্তের সাথে বেইমানি করার শামিল। যেখানে আমরা মেধার মূল্যায়ন চেয়েছি, সেখানে আমরা প্রশ্ন ফাঁসের মধ্য দিয়ে মেধাবীদেরকে আজকে আত্মহত্যার দিকে ধাবিত করছি। আপনারা জেনেছেন গত 9 জানুয়ারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রায় 14,385টি পদ শূন্য ছিল। সেখানে 10,80,000-এর অধিক শিক্ষার্থীরা আবেদন করেছিলেন। একটা 13তম গ্রেড, এই যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, সেখানে গ্রেড হচ্ছে 13তম, সেখানে আবেদন করেছে 10,80,000 শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে সেটা বর্তমানে প্রায় 11তম গ্রেডের দিকে দাবিত হওয়ার একটা প্রক্রিয়া চলমান রয়েছে। এমন একটা বাস্তবতা আমরা দেখতে পেয়েছি, সেখানে গাইবান্ধাতে, শুধুমাত্র গাইবান্ধাতেই 52 জনকে আমরা প্রশ্ন ফাঁস এবং ডিজিটাল জালিয়াতি যে ইলেকট্রনিক্স ডিভাইস আছে সেগুলোকে আমরা 52 জনকে গ্রেপ্তার হতে দেখতে পেয়েছি। একই সাথে জামালপুরে 4 জন, নওগাঁতে 9 জন, কুড়িগ্রামে 11 জন, দিনাজপুরে 16 জন, রংপুরে 2 জন, টাঙ্গাইলে 5 জন, ঠাকুরগাঁয়ে 11 জন সহ পুরো বাংলাদেশে প্রশ্ন ফাঁস এবং ডিজিটাল ডিভাইস জালিয়াতির একটা মহাযজ্ঞ উৎসবে রূপান্তরিত হয়েছে। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তবে আশ্চর্যের বিষয় আমরা দেখতে পাই, এবারও আমরা এর আগে বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁস যখন হয়েছে তখন আপনারা অনেকেই জানেন, সেই পিএসসির একজন চেয়ারম্যানের ড্রাইভার আবেদ আলীর কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। এবারও ঠিক প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন আসে অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান বিশেষ সহকারী, যিনি ঐক্যমত কমিশনের দায়িত্বে ছিলেন, সে আলী রিয়াজের সাবেক ড্রাইভার মাহবুব এই ডিজিটাল ডিভাইস সহ প্রশ্নফাঁসের সাথে জড়িত। আমরা প্রশ্ন করতে চাই, প্রতিবারই এই যে একজন ড্রাইভারের পক্ষে কি সম্ভব প্রশ্ন কোথায় আছে সেখান থেকে প্রশ্ন ফাঁস করা? আমরা আবেদ আলীদেরকে গ্রেপ্তার হতে দেখি, কিন্তু সেই পিএসসির চেয়ারম্যানকে কিন্তু আমরা গ্রেপ্তার হতে দেখতে পাই নাই। আমরা সন্দেহ করছি, সংশয় করছি, এই যে এবারও যে ড্রাইভার মাহবুবকে গ্রেপ্তার করা হয়েছে, তার সাথে প্রধান উপদেষ্টা, বিশেষ সহকারী বা উপদেষ্টাদের উচ্চ পর্যায়ের কারা জড়িত আছে তা খতিয়ে বের করতে হবে। ছোটখাটো কাউকে ধরেই রুই কাতলদেরকে আমরা দূরে রাখতে পারি না, যার ধরুন বাংলাদেশের প্রতিনিয়তই প্রশ্ন ফাঁস হচ্ছে। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে যেই হারে প্রশ্ন ফাঁস হয়েছে, এই পরীক্ষা দিয়ে যারা শিক্ষক হবে তারা কোনোভাবেই শিক্ষার্থী বান্ধব একটা সমাজ বিনির্মাণ তারা করতে পারবে না। আমরা মনে করি তদন্তপূর্বক গত 9 জানুয়ারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা যে অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষা বাতিল করতে হবে। বাতিল করে পরবর্তীতে সরকারের সুবিধা মতো সময় তারা যেন সেই পরীক্ষার আবার নির্ধারণ করতে পারে। একই সাথে আমরা কিছু বিষয় আরও কথা বলতে চাই। এই যে প্রশ্নফাঁস চক্র এবং ডিজিটাল দুর্নীতির সাথে যারা জড়িত তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। ঠিক বিগত সময়ে যারাই গ্রেপ্তার হয়েছে, আবেদ আলীর কথা আমরা শুনেছি, সে 2011 সালে কিন্তু গ্রেপ্তার হয়েছিল, পরবর্তীতে আবার তাকে ছেড়ে দেওয়া হয়। আমরা মনে করি প্রশ্নফাঁস রোধ করতে হলে, বিশেষ করে যেহেতু গতকাল এমসিকিউ পরীক্ষা ছিল, আমরা সরকারের প্রতি প্রস্তাবনা রাখতে চাই এমসিকিউ পরীক্ষা বাদ দিয়ে লিখিত বা রচনামূলক পরীক্ষা অন্তর্ভুক্ত করার যায় কিনা। যদি রচনামূলক পরীক্ষা অন্তর্ভুক্ত করা হয় তাহলে এখন যে হারে প্রশ্নফাঁস হচ্ছে সেই প্রশ্নফাঁস হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে আসবে। আমরা জানি যে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রশ্নফাঁসের যে মহাযজ্ঞ উৎসব তৈরি হয় তারই ধারাবাহিকতা কিন্তু 2 ধাপে পরীক্ষা হচ্ছে। যে 14 লাখ আবেদনকারী আছে তাদের 2 ধাপে অনুষ্ঠিত হওয়ার কথা। গত 9 জানুয়ারি 7 লাখ শিক্ষক পরীক্ষার জন্য আবেদন করেছে এবং আগামীতে একটা ডেট এখনো দেওয়া হয় নাই, সেখানে প্রায় 3 লাখ। তা আমরা সরকারের প্রতি আরেকটা প্রস্তাবনা জারি করতে চাই, বলতে চাই প্রয়োজনে এই যে সারা দেখেন রংপুর বিভাগটা দেখেন, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, নাগেশ্বরী, ঠাকুরগাঁও থেকে শুরু করে পুরো রংপুর বিভাগ প্রশ্ন ফাঁসে জর্জরিত। জামালপুরে হয়েছে, তারপর ঠাকুরগাঁওতে হয়েছে,
টাঙ্গাইলে হয়েছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রশ্ন ফাঁস হয়েছে। আমরা মনে করি প্রত্যেকটা বিভাগ ভিত্তিক করে ঢাকাতেই সেই পরীক্ষাগুলো নেওয়ার ব্যবস্থা করা হোক। প্রয়োজনে 1 সপ্তাহ বা 5 দিন বা 10 দিনের ব্যবধানে 2-3টা বিভাগকে একসাথে করে, এখন যেহেতু 2 ধাপে করা হচ্ছে, সেই ধাপটা বাড়িয়ে দিয়ে অন্তত 5 ধাপের মধ্য দিয়ে পরীক্ষাটা অনুষ্ঠিত করলে আমরা মনে করি সেই প্রশ্ন ফাঁসের জায়গা থেকে অনেকটাই আমরা রোধ করতে পারবো। একই সাথে আমি প্রাথমিক শিক্ষা উপদেষ্টাকে আহ্বান করব, কোনো নয় ছয় না করে ডিজি থেকে শুরু করে যারাই এই প্রশ্ন ফাঁসের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন এবং অনতিবিলম্বে এই পরীক্ষা বাতিল বলে ঘোষণা করুন। একই সাথে আজকে আমরা যেই পরিস্থিতিতে দাঁড়িয়েছি, আপনারা জানেন আমাদের জুলাই আন্দোলনের অন্যতম মহানায়ক, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি প্রতীক যে ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদ বিরোধী লড়াই করতে গিয়ে গত 12ই ডিসেম্বর প্রকাশ্যে দিবালোকে রাজধানীর বিজয়নগরে সন্ত্রাসীদের দ্বারা গুলির শিকার হয়ে পরবর্তীতে শহীদ হয়েছেন শহীদ ওসমান হাদির হত্যাকারীদেরকে আমরা গত 1 মাসের মধ্যে তাদেরকে বিচারের সম্মুখীন করতে পারি নাই। আমরা শেখ হাসিনার সময় গুম, খুন, ক্রসফায়ার, বিচারবহির্ভূত হত্যা দেখতে পেয়েছি। একইভাবে আমরা এখনো বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমরা একটা বিচারহীনতার সংস্কৃতি দেখতে পাচ্ছি, যেখানে পুরো বাংলাদেশকে ওসমান হাদি একত্রিত করেছিল। সেখানে সে খুব আকুতি করেছিল, আমাকে যদি গুলি করা হয়, আমাকে যদি হত্যা করা হয়, আপনারা অন্তত আমার বিচারটুকু করবেন। সে আফসোস এবং হতাশা নিয়ে আমরা এখনো তার বিচারটুকু পাচ্ছি না। আমরা দেখতে পেয়েছিলাম এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন ওসমান হাদিকে গুলি করা একটা বিচ্ছিন্ন ঘটনা। আদতে কি ওসমান হাদিকে গুলি করা একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল? না। পুরো বাংলাদেশে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রধান বিচারপতি, 3 বাহিনীর প্রধান, উপদেষ্টা পরিষদ, সকল রাজনৈতিক দলকে একসাথে শরীফ ওসমান হাদি একত্রিত করেছিল। কিন্তু অত্যন্ত লজ্জার বিষয়, গত 1 মাস হতে গেলেও আমরা এখনো ওসমান হাদির প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে এখনো বাংলাদেশে আনতে পারি নাই। এই যে আইন শৃঙ্খলার চরম অবনতি, বাংলাদেশ সরকারের নতজানু পররাষ্ট্রনীতি, আমরা শেখ হাসিনাকে অনেক গালমন্দ করেছি, শেখ হাসিনার পররাষ্ট্রনীতিকে আমরা অনেক বেশি প্রশ্নবিদ্ধ করেছি। এখন কি আমরা সেই গার্ডস মেরুদণ্ডওয়ালা পররাষ্ট্র উপদেষ্টাকে আমরা পেয়েছি? না। শেখ হাসিনাকে আমরা 1.5 বছরে বাংলাদেশে আনতে পারি নাই। শেখ হাসিনার চেয়েও কি ফয়সাল করিম মাসুদ শক্তিশালী হয়ে গেছে? বাংলাদেশের সাথে কি ভারতের সম্পর্ক নাই? বাংলাদেশের সাথে তো ভারতের কূটনৈতিক সম্পর্ক আছে। বাংলাদেশের একজন টপ টেরোরিস্ট বলা যায়, শীর্ষ সন্ত্রাসী বলা যায়, তাকে ভারত আশ্রয় দিয়েছে। কিন্তু বাংলাদেশের মেরুদণ্ডহীন প্রশাসন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে পররাষ্ট্র উপদেষ্টা কেউ কথা বলছে না। এর চেয়ে লজ্জা আর উদ্বেগের কিছু হতে পারে না। আমরা আজকের এই ছাত্র অধিকার পরিষদের সংবাদ সম্মেলন থেকে আবারও জোরালো আহ্বান জানাই, শরীফ ওসমান হাদি হত্যার সাথে জড়িত ফয়সাল করিম মাসুদকে বাংলাদেশে নিয়ে এসে বিচারের মুখোমুখি করা হোক। একই সাথে আমরা দেখতে পেয়েছি গত 2 দিন আগে বাংলাদেশের বাংলাদেশে এখন যাকে প্রধান রাজনৈতিক দল বলা হয়, যারা আগামীতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে বলে তাদের নেতা কর্মীরা বলে, সেই দলের একজন স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকে গুলি করে হত্যা করা হলো। তারপর আমরা সেই দলের বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ বললেন এটা বিচ্ছিন্ন ঘটনা। আমাদের খুবই উদ্বেগ লাগে, লজ্জাজনক একটা পরিস্থিতি যে একটা দলের নেতা তার কর্মীকে হত্যা করেছে, সেই হত্যাকে তারা বলা হয় বিচ্ছিন্ন ঘটনা। তাহলে এই যে নেতা দ্বারা আমরা আগামীতে যারা প্রশাসন, যারা সেবক হতে চায়, যারা জনপ্রতিনিধিত্ব করতে চায়, তারা কি জনগণের সেবা, জনগণের দুঃখ কষ্ট বুঝবে কিনা আমরা সংশয় প্রকাশ করছি। একজন রাজনৈতিক দলের এই নেতার বক্তব্যকে আমরা খুবই উদ্বেগের সাথে দেখতে পাচ্ছি। পাশাপাশি যে সকল হত্যাকাণ্ড করছে আমরা দেখতে পেয়েছি, আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে এদের জনগণের যে দাবি ছিল, বর্তমান যে অপদার্থ মেরুদণ্ডহীন একটা স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে তাকে অপসারণ করতে হবে। কিন্তু যে সকল রাজনৈতিক দল তার দ্বারা সুবিধা পেয়েছে, বিভিন্ন জায়গায় এসপি ওসি নিয়োগ করেছে, তারা তাদের রাজনীতির সুবিধার কারণে একটা অর্থবহ আইন শৃঙ্খলার চরম অবনতির দায়ে যে জড়িত সেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে দিচ্ছে না। এই যে রাজনীতি, পুরো বাংলাদেশের মানুষের জীবন আজকে বাংলাদেশ আজকে একটা মৃত্যু নগরীতে পরিণত হয়েছে। ঢাকা শহর যেন মৃত্যু নগরীতে পরিণত হয়েছে। আপনারা আজকে মোহাম্মদপুরে যান,
সে রামদা হকি স্টিক চাপাতি দিয়ে কোপানো হয়। আজকে যে কোনো শপিং মলে যান, সেখানে প্রকাশ্যে দিবালোকে মানুষকে গুলি করে হত্যা করা হয়। একজন নাগরিকের স্বাভাবিক যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার দিতে ব্যর্থ হয়েছে। আমরা আজকে এই সংবাদ সম্বন্ধে আবারও প্রধান উপদেষ্টা কর্ণ করে যেন পৌঁছায় আমরা বলতে চাই, এই অর্থবহ মেরুদণ্ডহীন স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করে জনগণের যে নাবিশ্বাস, জনগণের যে জানমালের নিরাপত্তাহীনতা ভুগছে, সেই নিরাপত্তাহীনতা হলে কিছুটাও কমান। পাশাপাশি আরেকটি কথা না বললেই নয়, আমরা দেখতে পেয়েছি গতকালকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের এমপি পদপ্রার্থী হারুনুর রশিদ তিনি একটি বক্তব্য দিয়েছেন, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করলে তিনি নাকি থানাও ঘেরাও করবেন। আমি পাশাপাশি আরও বিএনপি কিছু নেতা কর্মীদের বক্তব্য শুনতে পাচ্ছি এরকম। আমি হারুনুর রশিদ সহ সেই সকল নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, এই যে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের কারণে আপনাদের ভাষ্যমতো আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশে থাকতে পারে নাই। এই আওয়ামী লীগের কারণে 2023 সালে 28 অক্টোবর পরবর্তী সময় আপনাদেরকে বন জঙ্গলে থাকতে হয়েছে। এই আওয়ামী লীগের কারণে 2024 সালের 5 আগস্ট পরবর্তীতে প্রায় 2000 অধিক মানুষকে হত্যা করা হয়েছে। এই আওয়ামী লীগের কারণে প্রায় 30,000 মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। সেই আওয়ামী লীগের প্রতি আপনাদের মায়া কান্না, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সামান্য কিছু ভোটের কারণে আপনারা তাদের বিবেক সহায় দিচ্ছেন, আমরা তার নিন্দা জানাচ্ছি। আমরা মনে করে দিতে চাই, এই আওয়ামী লীগ সরকারের নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে যে 2024 সালের যে অভ্যুত্থান সংগঠিত হয়েছে, এই অভ্যুত্থান যদি না হতো তাহলে আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত আকাশে থাকতে পারতো না। এই অভ্যুত্থান না হলে বেগম জিয়ার মৃত্যুতে পুরো বাংলাদেশ তাকে যেভাবে স্মরণ করেছে, সেই পরিবেশ তৈরি হতো না। এই আওয়ামী লীগের পতন না হলে লন্ডনে নির্বাসিত 70 বছর যিনি বাংলাদেশে আসতে পারে নাই, সেই বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে এসে এখন রাজনীতি করতে পারতো না। আমরা বিএনপি জামাত সহ সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানাই, নির্বাচনে জেতার জন্য সামান্য কিছু ভোটের জন্য এরকম ছলচাতুরি করবেন না। ছাত্র সমাজ কিন্তু আপনাদেরকে কোনোভাবেই মেনে নেবে না। এই শহীদ পরিবারগুলো আপনাদের কানে যদি পৌঁছায়, তাহলে ভোটের কারণে আপনারা আওয়ামী লীগের প্রতি আপনারা মায়া দেখাতে পারেন না।